নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ ১৯ নম্বর দিন। শুরু করি। ১৭। আব্বা হুজুরের ফৌজে কত রকমের সেপাই লস্কর, তার একটা আন্দাজ এখন সুলতান মোহাম্মদ দারা শুকোর হয়েছে। সেপাই শান্ত্রীর মাথায় কয়েকজন সেনাপতির নামও এখন তার মুখস্থ। শের খাঁ, ভীম সিসোদিয়া, আব্বা হুজুরের মনপসন্দ লড়াকু, আরও অনেক অনেক। ইরাকি সওয়াররা হামলায় যাবার আগে তাদের ঘোড়ার হাঁটুতে নীল রং মাখায়। চাকদাই তুর্কি পায়দল লস্করদের কারো কারো সঙ্গে আদরের উজবেক কুকুর থাকবেই। আফগান বন্দুকচিরা সন্ধে হলে তাঁবুর সামনে বসে লম্বা তারানা বাজায়, সঙ্গে গান। খোরাসান, বালক, বাদাখশানের তাগড়া সেপাইরা খুব ফুর্তিবাজ। বেশ কয়েক মঞ্জেল কুচ করার পর নাচবেই। ইরানি আর রাজপুত গোলন্দাজরা রীতিমতো গুরুগম্ভীর। সেই তুলনায় দক্ষিণী ইসমাইলি ধানুকিরা যে কোনো সময়ে তর্ক জুড়ে দিতে পারে। কি যে বলে বুঝতে পারে না দারা, কিন্তু তর্ক করতে করতে ওদের মুখগুলো ছুঁচলো হয়ে ওঠে। গুলেব কাওয়ালির কাহানির চেয়েও ফৌজি ছবিটা অনেক বেশি রংদার, অনেকটা এই বিশাল হিন্দুস্থানের মতোই। দারা শুকো একা একাই করগুনে এখন হিন্দুস্থানের 10টা নদী, 10টা পাহাড়ের নাম বলতে পারে। 5 কিসমের হাতির নাম বলতে, 4 রকমের উট, 6 জাতের ঘোড়ার নাম। কোথায় সেই হেলমন্দ, আর কোথায় ব্রহ্মপুত্র? সাতপুরা পাহাড়, বিন্ধ্যাচল, রাজমহলের পাহাড়, সোন, কাশী, গঙ্গা, তাদের নানান ধারা হিন্দুস্থানের শরীরে শিরার মতো ছড়ানো। তমসা, কমলাবালান, গণ্ডক, গোমতী, ঘরঘরা, সরস্বতী, বৈতরণী, আরও কত কত। আবার একই নদীর এক এক জায়গায় এক এক রকম নাম। আগ্রা দুর্গে ফিরে গিয়ে মক্তবে বসে দৈলামি সাহেবকে এসব কথা বলে তাক লাগিয়ে দিতে হবে। রোহতাস দুর্গের হপ্তা চৌকির সামনে দুপুরবেলা পাহারা বদল হচ্ছিল। দুর্গের খোলা চত্বরে পাথরের উঁচু দেওয়ালের কানাতে থুতনি চেপে দাঁড়ানো দারা বড় বড় চোখে তাকিয়ে আর মনে মনে এসব ভাবছিল। দারার অনেক পেছনে একটা দিবানে আধ শোয়া হয়ে রয়েছেন আরজুমন্দ। তার পাশে সুখদোলায় শুয়ে একটি শিশু, ওদের মাঝখানে দাঁড়িয়ে শাহজাদা খুররাম। বাইরে রোদের তাপ কমে এসেছে ইদানিং। দুর্গের চারদিকের চওড়া নালা কাছেরই নদী জল দিয়ে ভরাট করা। শীত আসবে বলে রোদের নিচে একটা ফিনফিনে বাতাস সব সময় টের পাচ্ছিলেন আরজুমন্দ বানু। দূরে দাঁড়ানো বড় ছেলেকে দেখে বললেন, দারার এখন 10 হলো। সেদিকে তাকিয়ে খুররাম বললেন, সব সময় তুমি দারা দারা করো। মোহাম্মদ দারা শুকো যে আমাদের প্রথম ছেলে শাহজাদা। খুররামও কোনো কথা বলতে পারলেন না। এবারে দুজনই একসঙ্গে তাদের ছেলের দিকে তাকিয়ে। ছেলের মাথা, পিঠ, দাঁড়াবার সিধে সবল ভঙ্গি বাবা মায়ের মনে একই সঙ্গে তৃপ্তি, সুখ, গর্ব এনে দেয়। রোহতাস দুর্গে এখন কোনো শব্দ নেই। দূরে খোলা প্রান্তরে ইরানি সওয়াররা তাদের ঘোড়াদের চান করাচ্ছে। দুধ সাদা কেশর ওড়ানো এক একটা ঘোড়াকে কিছুতেই বাগ মানানো যাচ্ছে না। তারা সওয়ারের হাত ছাড়িয়ে ছুটে ছুটে যাচ্ছিল, আবার বাগে আসছিল। সেদিকে তাকিয়ে শাহজাদা খুররাম বললেন, আমাদের নয়া মেহমানের দিকে একবার তাকাও বেগম। আরজুমন্দ সুখদোলায় ঘুমন্ত কদিনের শিশুর দিকে তাকালেন। মুরাদ বক্স, এখনো তুমি জানো না কোন দুনিয়া এলে? ওর দুনিয়া এখন তুমি। আমি মা শাহজাদা, আমি আর কতদিন পাবো ওদের? তোমার খুন ওদের শরীরে। চাকদাই মুঘল প্রতিভা নিয়ে যেদিন ওরা ঘোড়ায় উঠবে, পায়ের নিচের দুনিয়া কাঁপাবে, তখন আমি কোথায় সরে যাব? আমার শরীর দিয়ে ওদের তৈরি করি, হাঁটতে শিখে ওদের শরীর আলাদা হয়ে যায়।
কোথায় সরে যাবে বেগম? এই তো সবে আমার নসিব খুলতে শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর থেকে পাটনা অবধি এখন আমাদের পায়ের নিচে। তমসার তীরে শের খাঁ ভীম সিসোদিয়া ঘোড়সওয়ারদের নিয়ে হারবল সাজিয়েছে। মহাবত খাঁ শাহজাদা পারভেজকে হামলার পর হামলা দিয়ে ব্যস্ত রাখা হবে। সেই সুযোগে আবদুল্লাহ খাঁ ওদের চোখে ধুলো দিয়ে ডান দিকে এগিয়ে যাবে। আমি লস্কর নিয়ে এগোবো বাঁ দিকে। তাহলে সহজেই এলাহাবাদ, অযোধ্যা হাতে এসে যাবে বেগম। তখন আগ্রা আর কতটুকুই বা দূরে। শুনতে শুনতে বেগম আরজুমন্দ বানু কেঁপে উঠলেন। তিনি দেখতে পাচ্ছিলেন শাহজাদার অমন গভীর চোখ আগামী দিনের সব জেতা লড়াইয়ের স্বপ্নে গোল গোল হয়ে উঠেছে। আগেকার সেই সুন্দর শান্ত মুখশ্রী কোথায় হারিয়ে গেছে? সে মুখে এখন অসম্ভবকে সম্ভব করে তোলার জেদ। সেই জেদে, সেই স্বপ্নে কপালে, চোখের নিচে কয়েকটি রেখা বেঁকে কুঁচকে আসছিল কথা বলতে বলতে তেতে ওঠার সময়। আপনি শাহজাদা জাহাঙ্গীরনগর থেকে আগ্রা, আগ্রা ছাড়িয়ে দিল্লি, লাহোর, মুলতান, কাবুল অবধি আপনার পায়ের নিচে আনতে চান। হ্যাঁ বেগম, হ্যাঁ, তামাম হিন্দুস্থান দেখবে একদিন তোমার শাহজাদারই ইচ্ছা হয়ে দাঁড়াবে। তাই? হ্যাঁ বেগম, সেদিন আর বেশি দূরে নয়। বুঝেছি শাহজাদা, বুঝেছি। এখন অবধি সবচেয়ে ছোট ছেলে মুরাদ বক্স দুনিয়ায় এসেছে 7 দিনও হয়নি। আজই সবে বাইরে এসে বসেছেন আরজুমন্দ বানু। বসেই এ কি কথা বলছেন আরজুমন্দ? এ কি ভঙ্গি? কোনো দিন তো আরজুমন্দ আমার লড়াই, হামলার চিন্তাভাবনার শরিক হয় না, বরং ওসব বুঝতেই চায় না। আজ এ কি শুনছি তার মুখে? তবে কি আরজুমন্দ বদলে গেল? আমার খোয়াব কি আরজুমন্দ দেখছে? খুশিতে আনন্দে শাহজাদা খুররমের চওড়া বুক ভেতরে ভেতরে ঢেউ হয়ে উঠল। তুমি আমার পাশে থাকলে জয় আমার হবেই। একদিন তুমিই হবে হিন্দুস্থানের বাদশা বেগম। আমি তো আপনার পাশে পাশেই আছি শাহজাদা। কৃতজ্ঞ খুররম তার ডান হাতখানি আরজুমন্দের কাঁধে রাখলেন। তুমি সঙ্গে থাকলে আমি সব পারি। শুধু বেগম আর বাদশা বেগমে ফারাক কোথায়? দুজনেই তো সেই একই বেগম। ইনশাল্লাহ ফারাক নেই আরজুমন্দ। আমি বাদশা হলে তার শাহী শান রৌনক তোমাকেও ঘিরে রাখবে। হিন্দুস্থানের গৌরব, জলুসের ফোয়ারা হবে তুমিই বেগম। ওহ, এই কথা! আপনি এখন বলতে পারেন শাহজাদা, আপনার মেয়েরা জাহানারা, রওশনারা কোথায়? নিশ্চয় তারা নিচের বাগে খেলছে। আপনার বড় ছেলে দারা শুকো ওই যে একা আনমনে দাঁড়িয়ে। হ্যাঁ বেগম। আপনার মেজ ছেলে সুজা তার দাদা সাহেবের কাছে রয়েছে। সেখানে সে আদরেই থাকে বেগম। আদর আর দেখাশুনো এক জিনিস নয় শাহজাদা। যে মন দিয়ে আপনি লড়াইয়ের জঙ্গি হাতির তত্ত্বতাবাস করেন, তার কতখানি দিয়ে আপনি আপনার সেজ ছেলে আওরঙ্গজেবের খবর রাখেন? সেও তো বছর 7 হলো। সে কোথায় এখন? নিশ্চয় দিদিদের সঙ্গে খেলছে। নিশ্চয় বলে এমন হাসি হাসলেন আরজুমন্দ, যা দেখে খুররমের মনে হলো বেগমের ঠোঁট বেঁকে যাচ্ছে। এখন ওদের মক্তবের সময়। বড় হলে আপনার প্রতিভা, আপনারই চরিত্র ওদের ভেতর থেকে ফুটে উঠবে। ওরা তাঁবুতে সুখদোলায় ঘুমোচ্ছে, খেলছে যেখানে আপনার তাঁবু পড়ছে তার হাতায়। হিন্দুস্থানের মাঠ পগার পেরিয়ে যাচ্ছে হাতির পিঠে গাদেলায় বসে দুলতে দুলতে। আর আপনি বুঁদ হয়ে আছেন মসনাদের খোয়াবে। হাতি সাজাচ্ছেন, ঘোড়া সাজাচ্ছেন, তোপ বসাচ্ছেন। নিশ্চিত জানেন না আপনার মেয়েরা এখন কোথায়, আপনার সেজ ছেলে কোথায়। আকবর বাদশাকেও শাহী রাখতে গিয়ে বনে বনে ঘুরতে হয়েছিল। ঘুরেছেন হুমায়ুন বাদশাও।
জঙ্গলে পাহাড়ে মাঠে প্রান্তরে লড়াই করে। আমার মতো শাহজাদা 4-5টি ছেলে মেয়ে নিয়ে দিনের পর দিন 2.5 বছর ধরে নাসিবের ওঠা পড়ার সঙ্গে তাল মিলিয়ে। খুররম সঙ্গে সঙ্গেই কিছু বলতে পারলেন না। তারপর খুব শান্ত গলায় বললেন, জিন্দা দুনিয়া, তার গাছপালা, ইনসান, নদী, পাহাড়, প্রান্তর নিয়েই আল্লাহর সবচেয়ে বড় মক্তব। সেই মক্তবেই বাদশাহ আকবরের সব কিছু শেখা। সেই মক্তবের পড়ুয়া বলেই হুমায়ুন বাদশাহ তার হারানো মসনদ ফিরে পেয়েছিলেন। তোমার ছেলেমেয়েরাও এই জিন্দা মক্তবের পড়ুয়া। ঘুরে ঘুরে বেরিয়েও ওদের লাভই হবে, কোনো ক্ষতি হবে না আরজুমন্দ। ক্ষতি হবে না শাহজাদা? নিজের আব্বা হুজুরের সঙ্গ না পেলেও কোনো ক্ষতি হবে না ছেলেমেয়ের? ওরা ওদের মাকে তো পাচ্ছে বেগম। এরপর কথা বললেন না আরজুমন্দ। একটানা কথা বলে তার বুক কাঁপছিল। তার চোখের সামনে প্রান্তরের ওপর দিয়ে তোপখানার বেলদার বাহিনী চলেছে, কাঁধে কোদাল। এরা দরকার মতো রাতারাতি সুড়ঙ্গ কেটে ফেলতে পারে। হঠাৎ আরজুমন্দ বানু ঘুরে তাকালেন শাহজাদা খুররমের দিকে। শোনো। খুররম বেগমের চোখে চোখ রাখলেন। ক্লান্ত শান্ত সে চোখ। হেকিম আব্দুল হাজি সিরাজি অনেকদিন আগেই বলেছিলেন, বেগমের আর মা না হওয়াই ভালো। গত কয়েক বছর শাহজাদা শুধু উদ্বেগ, দুশ্চিন্তা, সংশয় আর অজানা ভবিষ্যতের সরু একটা রেখার ওপর দিয়ে হেঁটেই চলেছেন। যে কোনো মুহূর্তে সেখান থেকে পিছলে পড়তে পারেন। এই আতঙ্ক থেকে এই দুটি শান্ত চোখের নিচে তিনি প্রতি রাতে আশ্রয় চেয়েছেন। আগ্রা দুর্গে আরজুমন্দ বই অন্য কোনো আশ্রয় নেই, ছিল না। গত প্রায় 3 বছর হিন্দুস্থানের পথে প্রান্তরে দিনে রাতে শাহজাদা একমাত্র আশ্রয় পেয়েছেন যেখানে, সেখানকার নাম আরজুমন্দ বানু। তাই আরজুমন্দকে আবারও মা হতে হলো। বেগম বললেন, শুধু মাকে পেলেই হলো? আপনি ওদের দুনিয়ায় এনেছেন। আপনার জেদ, সাহস, অসম্ভবকে সম্ভব করে তোলার নির্ভুল চাঁদমারি সমান ছককষে এগোনোর স্বভাব ওরা তো পাবেই শাহজাদা। আমি জানি না বেগম, আমি কেন অস্থির, আমি কেন সারা দিন ধরে ঘোড়া দাবড়ে সারা রাত বসে তোপখানার গোলাগুলো তৈরি রাখার নেশায় বুঁদ হয়ে যাই। আমার ভেতরে কি আছে জানি না। হয়তো দারা, হয়তো আওরঙ্গজেব, কোনোদিন বা ওই শিশু মুরাদের ভেতর আমার এই জেদ, সাহস ওদের বয়সকালে ফুটে বেরোবে। বলতে বলতে শাহজাদা খুররম জোর কদমে কয়েক পা হেঁটে বড় ছেলে দারা শুকোর কাছে চলে এলেন। তার কাঁধে হাত রেখে বললেন, কাল তুমি আমার সঙ্গে জাঙ্কি ময়দানে যাবে। সত্যি আব্বা হুজুর? শাহজাদা কোনো কথা বললেন না। তিনি মন দিয়ে সুলতান মোহাম্মদ দারা শুকোকে দেখতে লাগলেন। চওড়া কাঁধ, বেশ দীঘল কাঠামো, বয়সকালে খুব সুন্দর দেখাবে দারাকে। চোখ দুটি খুবই ভাবালু। যে পথ দিয়ে ফৌজ যায় সে পথের দুধারের বসতির মালুম হয়। হ্যাঁ, ফৌজ যাচ্ছে। বাকি হিন্দুস্তান জানেও না কে কোথা দিয়ে এগোচ্ছে বা হটে আসছে। তবে চৌধুরী গয়ানাথ বা আর 5 জন ফৌজি ঠিকাদার ঠিকই লড়াইয়ের খবর রাখে। না রাখলে রসদ জোগানো যায় না সময় মতো। পাখিরা গাছে, নদীতে মাছ, মাটিতে মানুষ, সব কিছুই আগের মতো চলছে। এর ভেতর শাহজাদা পারভেজ দিনে 10 মঞ্জেল কুচ করে এগিয়ে আসছিলেন। তার পাশে তার আতালিক, মুরব্বি সমান মহাবত খাঁ। দক্ষিণে শাহজাদা খুররমকে হারাবার পর আগ্রার হুকুমে শাহজাদা পারভেজ এখন 40,000 ঘোড়সওয়ারের মনসাবদার। এক লাফে 40,000 সওয়ারের এই ইজপা পেয়ে শাহজাদা পারভেজ যেন অন্য মানুষ হয়ে গেছেন। এখন আগ্রায় প্রশ্ন একটাই, সরাইখানায় গানেওয়ালির মুজরোর পর সুনিয়েদের মাহফিলে মান্ডিতে মান্ডিতে একটি প্রশ্ন নিয়েই চর্চা হয়ে থাকে। সেসব কথা মহাবত খাঁয়ের কানেও এসেছে।
কথাবার্তা অনেকটা এই ঢঙে এগোয়, আকবর বাদশার আমলে চুয়া চন্দনে যে সুবাস থাকত তা আর পাওয়া যায় না আজকাল। কিংবা শাহী তোপখানায় এবার ফিরিঙ্গি যা এসেছে না, সে এমনই তোপ দাগে যে হাড়বলের ভেতর ঠিক জঙ্গি হাতির কপালে চাঁদমারি করে দিতে পারে। কেউ বা বলল, বরফ গলে যাবার পরেই ইস্পাহানের সাব্বি বাদশাহ এবার কান্দাহার দুর্গ আক্রমণ করছেন। আবার এমনও কেউ হাসতে হাসতে বলল, জানেন তো, আগ্রা দুর্গে এক উজবেকি মানসাবদার এসেছেন। তিনি এমনই গেঁয়ো যে কচি দাগমুন্ডি ভেড়ার কাত ফেলে দিয়ে বকরি ছাগলের গোস্ত দুনিয়া যা আদর করে খাচ্ছেন। বুঝুন ব্যাপারটা। এই সব কথার ওপরই গম্ভীরভাবে আলোচনা জমতে থাকে। অনেকটাই এই পথে, বাদশাহ জাহাঙ্গীরের তো বয়স হচ্ছে, ভোগে সুখে থাকায় তিনি আকবর বাদশার মতো অতদিন তো আর দুনিয়া রওশন করার সুযোগ পাবেন না। তাহলে তার মানে তারপর কে বাদশাহ হবেন তখন? এখানে এসে কথাবার্তা খাদে নেমে আসে। বাদশাহ জিন্দা থাকতে আবার কারোর নাম বাদশাহীর জন্যে বলাও গুনাহ। সেই চাপা আলোচনায় আগে শোনা যেত একটি নাম, শাহজাদা খুররম। এখন শোনা যায় আরও একটি নাম, শাহজাদা পারভেজ। বাগী খুররমকে পারভেজ তাড়া করে চলেছেন। এ খবর লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ায় ইদানিং পারভেজের নামটা নিয়েও মান্ডিতে মান্ডিতে কথা হচ্ছে। জাহাঙ্গীরের পর কে, পারভেজ না খুররম? এই জন্যে না, 40,000 ঘোড়সওয়ারের ইজভা পাওয়ায় আগেকার সেই পারভেজ এখন আর নেই। পাশাপাশি ঘোড়ায় ছুটতে ছুটতে মহাবত খাঁ দেখছিলেন কোনো ক্লান্তি নেই শাহজাদার। স্বচ্ছন্দে হাতির পিঠে গাদেলায় গড়িয়ে গড়িয়ে যেতে পারতেন যে মানুষ, তিনি যাচ্ছেন আর 5 জন ঘোড়সওয়ারের সঙ্গে সঙ্গে একটা সাধারণ ইয়াবু ঘোড়ার পিঠে চেপে। আসলে খুররমের মুখোমুখি হওয়ার আগে নিজের তাবের ফৌজকে পারভেজ চাঙ্গা করে তুলছেন। মঞ্জিলের পর মঞ্জিল রাস্তা পেরিয়ে এগিয়ে চলেছেন শাহজাদা পারভেজ। তার দুশ্মন এখন তার চেয়ে বছর 3 ছোট শাহজাদা খুররম। চারদিক ধুলোয় অন্ধকার, যত দূর দেখা যায় ধুলোর মেঘের ভেতর দিয়ে ছুটন্ত কয়েক হাজার ঘোড়ার মাথা, গলা। ধুলোর মেঘে ঘোড়ার পা, রেকাব, পিঠের সওয়ার কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে বাতাসে ভাসন্ত লেজটা চোখে পড়ে। ঘোড়ার খুরের নিয়মিত একটানা শব্দে বাকি সব আওয়াজ চাপা পড়ে গেছে। খবর ছিল সুবা এলাহাবাদের জৌনপুর শহরে শাহজাদা খুররম ডেরা ফেলেছেন। আজই ভোররাতে মহাবত খাঁ আর শাহজাদা পারভেজ বাছাই বাছাই 4 রিশালা ঘোড়সওয়ার নিয়ে জৌনপুরের কোতোয়ালি দিয়ে শহরে ঢোকেন। ঢুকে দেখেন পাখি হটে গেছে রাত থাকতেই। ওদের খবর আগেই পান খুররম। তিনি নিজে ঘোড়ার পিঠে, সঙ্গে হাতির পিঠে দাঁড়া শুকো। সারা রাত দাঁড়া দেখল অন্ধকারে কি করে ইনসান আর জানোয়ার একই সঙ্গে কোনো শব্দ না করে পিছু হটে। দেখে দেখে তার মনে হচ্ছিল ইনসানও খোদার এক রকমের জানোয়ার। লড়াই হামলার সহবত এমনই যে ইনসান আস্তে আস্তে জানোয়ার হয়ে যায়। ঘোড়াও যেমন কোনো শব্দ না করে হাঁটু জলে নদী পেরোলো, মানুষ তেমনি গলায় আসা কাশি গিলে ফেলে নদী পেরোয়, পাছে দুশ্মন হদিশ পেয়ে যায়। পিছিয়ে এসে খুররম তমসার তীরে লস্কর, হাতি, বন্দুকচিদের জায়গা মতো সাজাতে লাগলেন। সকাল থেকেই আব্বা হুজুরের সেই সাজানো দাঁড়ার চোখের সামনে চলতে লাগলো। এভাবে প্রায় যখন বিকেল, তখন প্রান্তরের শেষ সীমায় কালো কালো মাথাগুলো দেখা গেল। তারপরই সারা প্রান্তর জুড়ে একখানা ধুলোর মেঘ উঠল আকাশে, সেই সঙ্গে ঘোড়ার পায়ের ছুটে আসার অবিরাম শব্দ। শাহজাদা পারভেজ আসছেন। সেদিকে তাকিয়ে শাহজাদা খুররম বুঝলেন
আগ্রা এগিয়ে আসছে, তার কপালে ভাঁজ পড়ল। ওই চলন্ত ছুটন্ত এগিয়ে আসা মেঘ মানে খোদ বাদশাহ জাহাঙ্গীর, ওই মেঘ মানে বাদশাহ বেগম নূরজাহান, ওই মেঘ মানে এতদিন শাহজাদা খুররমকে ইজফা দিয়ে দিয়ে মহাবত খাঁয়ের বাড়িয়ে তোলা মজুদ বিদ্বেষ। শাহজাদা খুররম এই ঘনিয়ে আসা বিপদের সামনে দাঁড়িয়ে হাসলেন, মনে মনে বললেন, শাহজাদা পারভেজ, তুমি বাদশাহ বেগম নূরজাহানের ঘুঁটি মাত্র। অন্ধকার করে সন্ধ্যা এসে পড়ায় দম ফেলার সময় পেলেন শাহজাদা খুররম। ভোরের আলো ফোটার অনেক আগেই ঘোড়ার পিঠে পিঠে সবটা জায়গা, তোপখানা, লড়াকু হাতির দঙ্গল, ঘোড়সওয়ারদের হারবল সবই ঘুরে ঘুরে দেখলেন শাহজাদা খুররম। দেখতে দেখতে হঠাৎ নজর পড়ল তার নিজের হাতির পিঠে গাদেলায় কানাত ধরে দাঁড়ানো সুলতান দারা শুকো কখন ঘুমিয়ে পড়েছে। কানাতের বাইরে ছোট্ট ডান হাতখানা ঝুলছে। খুররম ঘোড়া থেকে নেমে হাতির সামনে দাঁড়ালেন, তারপর হাতিকে পা ভাঁজ করে মাটিতে বসিয়ে ছেলেকে নিজের কোলে তুলে নিলেন। 10 বছরের দারা তার বুকে লেপ্টে গেল। ঘুমে অসাড়। হাতি, উট, তোপ, লোক লস্করের ভেতর দিয়ে বালক শরীরখানা কাঁধে নিয়ে পেছনের তাঁবুতে যাওয়ার সময় শাহজাদার মনে হতে লাগলো জীবনের সবচেয়ে দামি জিনিস নিয়ে তিনি এক অপরিচিত রাস্তা দিয়ে চলেছেন। এই জিনিসের নাম আওলাদ। শাহজাদা এগোচ্ছেন আর ধানুকি পদাতিকরা রাস্তা করে দিচ্ছে সম্ভ্রমে। খুররমের মনে হলো, এই যে আমার লড়াই, এই যে পেছনে হটে এসে ফের লস্কর সাজানো, সবই তো আওলাদকে ঘিরে এক সুখের খোয়াবের জন্যেই। ছোট্ট শরীরটা ঘুমে অচৈতন্য। ভোরের আলো ফুটলে মহাবত খাঁ প্রথমেই দেখতে পেলেন নদীর বুকে সারি সারি জঙ্গি নৌকো। খুররম ওগুলো নিশ্চয় বাংলা থেকে আনিয়েছেন। জল তত গভীর নয়, হাতি এ জল ভেঙে গুলি গোলার তোয়াক্কা না করে ঠিক ওপারে দুশ্মনের সামনে গিয়ে ঠেলে উঠতে পারে। কিন্তু বাধা হলো ওই জঙ্গি নৌকোর বহর। সারি সারি প্রায় 100-1.5 নৌকো। হাতিকে ভয় খাওয়ানোর জন্যে ফি নৌকোতেই আগুনের মশাল জ্বালানোর আয়োজন। মহাবত খাঁ নৌকো বরাবর তোপ দাগার হুকুম দিলেন। এটা ভাবা ছিল না খুররমের। কয়েকটা গোলা পড়তেই খান সাতেক নৌকো তলিয়ে গেল। অমনি বাঁচার তাগিদে নৌকোর বহর পাখির ঝাঁকের মতোই মিলিয়ে গেল। এমনিতেই শাহজাদা খুররমের লোক লস্কর অনেক কম। ভোরের বাতাস অল্পক্ষণেই গরম হয়ে উঠল। খুররম হিসেব করে দেখলেন মজুত গোলা বারুদ খাবার দাবার নিয়ে বড়জোর সন্ধে অবধি লড়াই চালানো যায়। শের খাঁ, ভীম, সিসোদিয়া সবাই তার জীবন মরণের সঙ্গী, অসম সাহসী, মরণপণ লড়াকু। পেছনে অনেক দূরে তাঁবুতে বেগম আরজুমন্দ বানু ভোরের বাতাসে গোলার শব্দে নিশ্চয় ঘুম ভেঙে উঠে বসেছেন। এখন এই অবস্থায় পিছু হটারও উপায় নেই। শাহজাদা খুররম হাতির পিঠে দাঁড়িয়ে উঠলেন, হাতে খোলা তলোয়ার, পাশেই ঘোড়ার পিঠে বসা বাছাই এক রিসালা সওয়ার বন্দুক তাক করে দাঁড়ানো। শাহজাদাকে কেউ যদি দূর থেকে চাঁদমারি করে বসে তো তাকেই এক ঝাঁক গুলি দিয়ে সবার আগে পেড়ে ফেলবে। খোলা তলোয়ার হাতে খুররম যেন ঝলসে উঠলেন। চেঁচিয়ে বললেন, হামলা! তুচ্ছ নদী, তুচ্ছ দুশ্মনের গুলি। রোদ ওঠার সঙ্গে সঙ্গে চোখ ঢাকার নিচে ঘোড়াদের কপালের বেয়ে ঘামের ফোঁটা। হিন্দুস্থানের বাতাসে ইরাকি ঘোড়ারা সবার আগে ঘেমে ওঠে। লড়াইয়ের পয়লা চোটে ওদের কাজে না লাগাতে পারলে পরে ওরা হামলার পক্ষে বোঝা হয়ে ওঠে। যেমন কিনা ঘোড়ার খুরের ধুলো শেরগির হাতিরা কিছুতেই ঠেকাতে পারে না, নিঃশ্বাসের সঙ্গে শুঁড়ে ঢুকে পড়ে। রাজা, ভীম, সিসোদিয়া আর শের খাঁ 102 ঘোড়সওয়ার নিয়ে গুলি গোলা তীরের মুখোমুখি ঘোড়া ছুটিয়ে দিলেন। মহাবত খাঁয়ের ঘোড়সওয়ারদের ফিকা পর্দা টুকরো টুকরো করে দিয়ে রাজপুত আর আফগান লড়াকুড়া শাহজাদা পারভেজের জানবাজ হারবলের সামনে গিয়ে পড়ল। 1010 ঘোড়সওয়ারের নিরেট হারবল মানেই মৃত্যু।
রাজা ভীম আর শের খাঁ জানেন এ লড়াইয়ে পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই, হামলাই বাঁচার রাস্তা। তারা এই অঙ্ক কষেই গোলার মুখোমুখি ঘোড়া ছুটিয়েছেন, যার হিসেব হলো তমসা ডিঙোতে গিয়ে কিছু সবার গোলায় ঘায়েল হয়ে জলে ভেসে যাবে, কিছু ঢলে পড়বে ডাঙায় উঠতে উঠতে, কিছু সবার ঘোড়া সমেত গোলায় ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যাবে, কিছু বা 20 তীর বিঁধে ঘোড়ার পিঠেই ঢলে পড়বে। বাকি 25-30 জন ঘোড়সওয়ারই শাহজাদা পারভেজের তোপখানা অচল করে দিতে পারবে। তোপের পেছনেই সারি সারি দাঁড়ানো বন্দুকচি, ধানুকি আর পদাতিকের দল। তারা কিছু বুঝে উঠতে পারার আগেই কামানের নলের ভেতর রাজা ভীমের সওয়াররা মৃত্যু তুচ্ছ করে রেড়ির তেল ভরে দিতে লাগল। দেখতে দেখতে কামানগুলো অকেজো হয়ে গেল। তোপখানা অচল করেই বেপরোয়া ঘোড়সওয়ারের দলগুলিতে 20 তীরে ঝাঁঝরা হয়ে যাবে জেনেও খানিক দূরে হাতির পিঠে বসা শাহজাদা পারভেজের দিকে ধেয়ে চলল। আর মাত্র কয়েক রশি, 1000 ঘোড়সওয়ার নিয়ে শাহজাদা খুররম তমসার জল ভেঙে ডাঙায় উঠেই দেখলেন রাজা ভীম আর শের খাঁ তো নিমেষে অসাধ্য সাধন করে বসে আছেন। এবার জয় প্রায় হাতের মুঠোয়। তিনি আবারও খোলা তলোয়ার রোদের ভেতর ঝলসে দিয়ে হাঁক ছাড়লেন, হামলা! খুররমের বুকের ভেতর তখন অন্ধকার কেটে যাওয়া আশা আলো হয়ে দেখা দিচ্ছিল। শাহী ফৌজের বন্দুকচি, ধানুকি কাউকেই পরোয়া নেই খুররমের। তিনি যেন দৌগুনি জোশ পাচ্ছেন গায়ে। ছুটন্ত একখানা ভল্ল শাহজাদার বাঁ কাঁধ ফসকে তারই ঘোড়ার পায়ের কাছে পড়ে মাটিতে গেঁথে গেল। শাহী ফৌজে হাহাকার পড়ে গেল। শাহজাদা পারভেজ এই বুঝি সাবার হলেন। রেড়ির তেল ঢুকে কামানের পলতের জায়গা ভিজে চুপচুপে, একটাও গোলা ছোঁড়ার উপায় নেই আর। শাহজাদা খুররমের ঘোড়সওয়াররা হারবল তছনছ করে ধেয়ে চলেছেন। শাহজাদা পারভেজের বাহিনীর বাঁদিকটা দেখছিলেন যোধপুরের রাজা গজসিংহ। সম্পর্কে খুররম তার নাতি, মেয়ের ঘরের ছেলে। কিন্তু মাত্র বছরখানেক আগে শাহজাদা পারভেজ গজসিংহের মেয়েকে বিয়ে করেছেন। এই দোটানার স্রোতে পড়ে এই প্রচণ্ড লড়াইয়ের ভেতরেও গজসিংহ চিন্তায় পড়লেন। ভাবতে ভাবতে তার পেচ্ছাপ পেল। রাজা গজসিংহ সবেমাত্র তার পায়জামার ডরি খুলছেন, এমন সময় রিসালাদার গোবর্ধন দাস রাঠোর সেখানে এসে হাজির। তিনি কড়া সুরে বলে উঠলেন, মহারাজ, সব ভেসে গেল, আর এখন আপনার পেচ্ছাপে বসার সময়? রাজা গজসিংহ কাজটি না সেরেই পায়জামার ডরি কষে কোমরে বাঁধলেন। তারপর বললেন, আমি দেখছিলাম খবর দেওয়ার জন্যে কোনো রাজপুত বেঁচে আছে কিনা। মহাবত খাঁ ঘাবড়াবার মতো সেনাপতি নন। দক্ষিণে শাহজাদা খুররমকে হারিয়ে খান ই খানান খেতাব পেয়েছেন। তিনি রাজা ভীম আর শের খাঁকে আটকাবার জন্যে জটাজুটকে ছেড়ে দিলেন। জটাজুট শাহী হাতিশালার সবচেয়ে পাগলা জঙ্গি হাতি। তার 2 দাঁতে দুধার ধারালো খান্ডার তলোয়ার আটকানো, মাথা গা লোহার বর্মে ঢাকা। জটাজুট যেন রাজা ভীমের সওয়ারদের ভেতর ঝাঁপিয়ে পড়ল। খান্ডারের ঘায়ে, সুরের দোলায়, পায়ের চাপে রাজা ভীমের জানবাজ সওয়াররা ধরাধর পড়তে লাগল। শাহজাদা খুররমের হাতের মুঠো থেকে জয় ফসকে বেরিয়ে গেল। দল ছেড়ে আবদুল্লাহ খাঁ খুররমের তাঁবে এসে যোগ দিয়েছিল। বিপদ দেখে সে এবার তার ঘোড়সওয়ারদের নিয়ে পালিয়ে গেল। রাজা ভীম খান ই খানান মহাবত খাঁয়ের সঙ্গে মুখোমুখি লড়তে লাগলেন। মহাবত খাঁয়ের সর্গি তার বুকে বিঁধতেই ভীম শিশু দিয়া পড়ে গেলেন। শাহজাদা খুররম দেখলেন তিনি একরকম জিততে জিততেই হেরে যাচ্ছেন। সন্ধ্যার মুখে মুখে তমসার জলে শেষ আশা ভেসে গেল। তমসার প্রান্তরে বিশ্বাসী জঙ্গিদের লাশ ফেলে রেখেই শাহজাদা খুররম পিছু হটতে শুরু করলেন। সামনে অন্ধকার রাত, সঙ্গী সাথীদের অনেকেই জখম, সেই একই পরিণাম। নসিব বারবার তাকে পরাজয় উপহার দিচ্ছে। আবার বিন্ধ্যাচল, আবার নর্মদা। হটে যাওয়া কিংবা জিতে এগিয়ে যাওয়ার ভেতর
কোনো ফারাক নেই দারা শুকোর কাছে। সেই হাতির পিঠে মাঠ ভাঙা, দুলতে দুলতে নদী পেরোনো, কিংবা গিরিপথ ধরে পাহাড় ফুঁড়ে ফের আরেক মাঠে গিয়ে পড়া, উটের কাতার, বলদের কাঁধে কামান গাড়ির জোয়াল, সবই চেনা দারা শুকর। কয়েক বছর আগে বাদশাহ জাহাঙ্গীরের হুকুমে শাহজাদা খুররম প্রথম দক্ষিণে আসেন। সেবারই প্রথম নর্মদা ডিঙিয়ে এসে তিনি মালিক অম্বরকে শায়েস্তা করেছিলেন। আহমেদনগরের খিড়কিতে অম্বর কাবু হয় সেবার। বাদশার হুকুমে খুররম হয়েছিলেন দক্ষিণের সুবেদার। বাদশাহ বেগম নূরজাহানের ইচ্ছায় তার ঘোড়সওয়ার বাড়িয়ে ইজফা দেওয়া হয়েছিল। শীতের মুখে মুখে সেই পথেই পাতা ঝরা গুলমোহর গাছের রোগা রোগা ছায়ার ভেতর দিয়ে ঠান্ডা সকালে শাহজাদা খুররমের ঘায়েল ক্লান্ত লোকজন ফিরছে। অনেক আগে হাতির পিঠে গাদেলায় বসে এগিয়ে গেছেন বেগম আরজুমন্দ, সঙ্গে তার ছেলে মেয়েরা। কয়েক মাসের মুরাদ বক্স মাঝে মাঝে আসমানের দিকে তাকিয়ে ছোট ছোট হাত নাড়ছিল। মালিক অম্বরকে শায়েস্তা করার আগে থেকেই শাহজাদা খুররমের মনে আগ্রার মসনদ উঁকি দিতে থাকে। তখন থেকেই খুররম ঘোড়া দাবড়াতে দাবড়াতে, ঘুমোতে ঘুমোতে একটি মাত্র খোয়াব খুব নরম মখমলের ভেতর লুকিয়ে রেখেছেন। এই বিরাট হিন্দুস্থান যেদিন তার ইচ্ছায় উঠে দাঁড়াবে, তার হুকুমে বসে পড়বে, সেদিনই এই খোয়াব পুষে রাখার শেষ। নয়তো এ যে কি যন্ত্রণা, যে মনে মনে পোষে শুধু সেই জানে। খিড়কি গুঁড়িয়ে দেবার সময় খুররম আশরাফি, মোহর, মুক্ত, চুনি পেয়েছিলেন। অম্বরের মজুদ আশরাফি তিনি কেড়ে নেন। তারই জোরে আজ 2 বছরের ওপর তিনি লড়াই চালিয়ে এসেছেন। এখন সে মজুদ প্রায় ফাঁকা। অনেকগুলো ইরাকি ঘোড়া হারাতে হলো তমসার জলে। খান-ই খানান মহাবত খাঁ 8টা হাতি কেড়ে নিয়েছেন। রাজা ভীম সিসোদিয়া আর নেই। এখন আগ্রায় নিশ্চয় তাকে আর শাহজাদা বলা হয় না। সেখানকার মান্ডিতে মান্ডিতে চর্চা হচ্ছে বাগী খুররমকে নিয়ে, শুধু খুররম। হোটে আসাটাও একটা লড়াই। যতটা পারা যায় গোলা বারুদ বাঁচিয়ে ইনসানকে চাঙ্গা রেখে হটতে হয়। আগে ছিল আশরাফির জোর, সামনে খোয়াব ছিল আগ্রার মসনদে বসলে বাদশাহ হয়ে তিনি সবার তনখা বাড়িয়ে দেবেন। এখন এই আশাভঙ্গের পর খুররম কি দিয়ে এদের ধরে রাখবেন? হিন্দুস্থানের যে পথ দিয়ে ফৌজ যায় বা ফেরে, সে পথে আম আতরাফ ইনসান থাকে না। শুধু জয়ী সেনাপতিকেই হিন্দুস্থান বরণ করে, আর জয়গান করে লড়াইয়ের বন্দীরা। এই ফেরা যে কত কষ্টের, তা পায়ে পায়ে টের পাচ্ছিলেন খুররম। একটা বড় গাছের ছায়ার নিচে দুপুরে ছেলে মেয়েদের নিয়ে খেতে বসলেন বেগম আরজুমন্দ। ঘোড়া ছুটিয়ে সেখানে এসে হাজির হলেন শাহজাদা খুররম। ঘোড়া থেকে নামতে নামতে সব দেখে তার বুক ভেঙে গেল। খোয়াব ছিল আরজুমন্দ হবেন বাদশাহ বেগম। সেই আরজুমন্দ গাছের নিচে সামান্য গালিচায় বসে, পায়ের সোনেরা চটি ঘাসে উল্টে পড়ে আছে। বেগম এক মনে দোলনায় শোয়ানো মুরাদকে বসে বসেই খেলা দিচ্ছেন। দারা আর জাহানারা ছুটে ছুটে ফড়িং ধরতে ব্যস্ত। রওশনারার সামনে সমারখন্দি তরমুজের ফালি পড়ে আছে রেকাবিতে। ফুল ময়দার রুটিও সে ছোঁয়নি। আর আওরঙ্গজেব তো অনেক দূরে নরম রোদের ভেতর একা দাঁড়ানো। তার গায়ের রং ফর্সা। রোদ পড়ায় মনে হবে বুঝিবা কোনো শ্বেত পাথরের মূর্তি দাঁড় করিয়ে গেছে কেউ ওখানে। দূরে দূরে সেপাইরা বন্দুক হাতে পাহারায় দাঁড়িয়ে। না ঘুমোনো শুকনো মুখ, গায়ের আংরাখা এখানে ওখানে ছেঁড়া, মুখের ওপর ভেসে ওঠা সেই 2 চোখ কোথায়? খুররমকে এ অবস্থায় দেখে উঠে দাঁড়ালেন আরজুমন্দ। 2 হাতে ধরতে গেলেন মানুষটিকে। শাহজাদা খুররম সরে গেলেন। তিনি চোখ তুলে তাকাতে পারছিলেন না। বারবার মনে হচ্ছিল তার, আমিই দায়ী, আমিই দায়ী। মুখে কিন্তু সে কথা আনতে পারছেন না। আরজুমন্দের চোখের ইশারায় একজন দাখিলা পাহাড়ি বেতের ঝুড়ি থেকে কয়েকটা টাটকা বাবা সেতির সঙ্গে কিছু মনাক্কা আর খোবানি শাহজাদার সামনে একটি লাল পাথরের রেকাবিতে রেখে গেল।
তার পাশে আর্যমন্দ নিজে একখানি সুন্দর মিনা করা ছোট্ট পিরিচে খানিকটা কিমা সুরবা সাজিয়ে দিলেন। কিমা সুরবা দেখিয়ে খুররাম জানতে চাইলেন, ওরা খেয়েছে? ওদের গোস্তে অরুচি ধরে গেছে, খেতেই চায় না। আওরঙ্গজেব তো কিছুই খায়নি। খুররাম শুধু একটা বাবা সেটি তুলে নিলেন। তাকে দেখে ছেলেমেয়েরা সবাই ছুটে এলো। এলো না আওরঙ্গজেব। তাকে ডাকলেন শাহজাদা খুররম। ডাকতে আওরঙ্গজেব ধীর পায়ে কাছে এসে দাঁড়ালো। তুমি কিছুই খাওনি? গাছতলা একদম চুপচাপ। আওরঙ্গজেব বলল, না, ইচ্ছে করছে না। কিছু খাও, শরীর খারাপ হবে। না, খিদে নেই। একটু থেমে থেকে সে জানতে চাইল, আব্বা হুজুর, আমরা আগ্রা যাব কবে? তার ভাই বোনেরাও এই কথায় একদম সিধে তাদের আব্বা হুজুরের মুখে তাকালো। বেগম আরজুমন্দের চোখের পাতা একবার কেঁপে উঠল। শাহজাদা খুররাম বললেন, একদিন যাব। রওশনারাও জানতে চাইল, কবে যাব আব্বা হুজুর? একদিন যাব বলে খুররম নিজের মনের ভেতরে হাসলেন। তিনি মুখে বলতে পারলেন না, তোমাদের আব্বা হুজুরের পক্ষে রাজধানী আগ্রা জায়গাটা আর নিরাপদ নয়। একজন বাগীর পক্ষে রাজধানী, বাদশাহ, এই দুটি জিনিস কোনোদিনই স্বস্তির নয়। অনেক দূরে কোথায় এলোমেলো বন্দুকের গুলির আওয়াজ। একটা ঘায়েল হাতি কোথায় তার বিশাল বুকের ভেতর যন্ত্রণায় চিৎকার করে উঠল। দূরে দূরে লোক লস্করের কথাবার্তা। বেগম আরজুমন্দ আস্তে জানতে চাইলেন, রাজা ভীম? খুররম নিঃশব্দে বেগমের চোখে চাইলেন। তিনি আর নেই। আরজুমন্দ কোনো কথা বলতে পারলেন না। মাথার ওপরে শীতের বেলা পরিষ্কার রোদে ঝকঝক করছিল। খানিক বাদেই রোদ পড়ে আসবে। সন্ধ্যার অন্ধকারের সঙ্গে শীত নেমে আসবে। শুরু হয়ে যাবে কোনো শব্দ না করে পিছু হটা। হাতি, ঘোড়া, উট, গো গাড়ির বলদ সব জানোয়ারের সঙ্গে মিছিল করে ইনসানের পালানো, অন্ধকারের ভেতর ঘাপটি মেরে থাকা। এর চেয়ে আগ্রা দুর্গে পোষ মানা শাহজাদা হয়ে থাকা, পারভেজ বা শাহরিয়ারের মতোই বাদশার সুবোধ সুশীল শাহজাদা হয়ে থাকাই তো আরামের ছিল। খুররম শান্ত গলায় ছেলে মেয়েদের বললেন, তোমরা সবাই কিছু খেয়ে নাও। আওরঙ্গজেব, তোমাকে এই কিমা সুরাবটুকু খেতেই হবে। খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে চাই। সেই অনেক রাতে তাঁবু পড়বে, তার আগে কেউ আর খাবার সময় পাবে না। আওরঙ্গজেব শাহজাদা খুররমের চোখে তাকালো। সে চোখে কোনো পলক পড়ল না। বালকের মনে হলো, আব্বা হুজুর এরকমই। খাবার কোনো ইচ্ছাই ছিল না আওরঙ্গজেবের। তবু তাকে কিমা সুরবার পিরিচটি হাত বাড়িয়ে তুলে নিতে হলো। পৃথিবীতে এক একটি দিন আসে, বেলা বেড়ে রাত হবার সঙ্গে সঙ্গে তা আগের দিনটির কবরে চলে যায়। ইনসানের পয়দাইশের সঙ্গে সঙ্গে সে ভেতরে ভেতরে খরচ হতে শুরু করে। এই খরচার নামই ক্ষয়। এই ক্ষয়ের পাশাপাশি আমরা কাজ করে যাই স্রেফ বেঁচে থাকার আহ্লাদে, থাকার জন্যে আনন্দে। শীতের দুপুরে সারাটা যমুনার চর তটস্থ হয়ে উঠল। দফায় দফায় কয়েকজন ঘোড়সওয়ার এসে শের খাঁয়েদের তরমুজ ক্ষেত, মীর শাফিদের ফুলের বাগ, মাছের ডিম্পোনা তৈরির চর জায়গা, হাঁটু জলে শুকোতে দেওয়া জালের ঘের, ঘোড়ার খুঁড়ে যেন দোবারা চষে লণ্ডভণ্ড করে দিয়ে গেল। চরের বাতাসে শুধু একটাই কথা, শাহজাদা আর শাহজাদা বেগম আসছেন পাখি শিকারে। মীনাক্ষীর আর গোলাপ গাছ ছাঁটা হলো না। যত দূর দেখা যায় ধু ধু চর চলে গেছে সেকেন্দ্রার দিকে। ওখানে গিয়ে নাকি যমুনা বাঁক নিয়ে স্রোতের মতো জল ফিরে পেয়েছে। ডিম্পোনা তৈরির মেছো মানুষজন সরু সরু ডিঙি ভাসিয়ে সেদিকটায় চলে গেল। সূর্য যখন মাথায় মাথায়, তখন দেখা গেল দুটো সাদা ঘোড়ার পিঠে শাহজাদা আর শাহজাদা বেগমকে। মীনাক্ষী জুঁই বাগে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল। সাদা ঘোড়ার পিঠে যেন লালচে পরি, কোমর থেকে সোনালি রঙের কোমরবন্ধ ঝুলে পড়েছে।
ঘোড়ার দুলকি ছুটে শাহজাদার মাথার চুল উঠছে, আবার ঘাড়ে পড়ছে। কি সুন্দর! সফি মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়তে পড়তে চাপা গলায় বলল, শুয়ে পড়ো মিনা, শুয়ে পড়ো। কেন? আমরা আমাতরাপ শাহজাদা শাহরিয়ার লাডলি বেগমের সামনে ফুলওয়ালা ইনসানের মাথা তুলে দাঁড়ানো বেতামিজি। শুয়ে পড়ো বলছি। মাথা নিচু করতে করতেও আর একবার দেখে নিল মীনাক্ষী। ঘোড়ার পিঠে চলন্ত ছবির মতো শাহজাদা শাহরিয়ার এগিয়ে আসছেন, লালচে ঠোঁট, মাথায় উষ্ণিসের সর্বান্ধে ময়ূরের পালক, তার পাশে পাশে লাডলি বেগম। চোখ ফেরানো যায় না। বেগমের হাতে বন্দুক, শাহজাদার হাতে কিছুই নেই। মাথা নিচু করে ভুঁইয়ে পড়তে পড়তে মীনাক্ষী বিড়বিড় করে বলল, তাহলে এদের হুকুমেই শাহী ফৌজ ধুমধুমার গড় গুঁড়িয়ে দেয়, ফাঁসিতে লটকায়, কোড়া মারে, কয়েদ করে, অথচ এরাই এত সুন্দর, এত ভয়ঙ্কর। ওদের কয়েক হাত দূরে শাহরিয়ার লাডলিকে পিঠে নিয়ে ঘোড়া দুটো ছুটে গেল। পাশে পাশে ভয়ঙ্কর দেখতে আরও 7-8 জন ঘোড়সওয়ার। এবার মীনাক্ষী মাথা তুলে দেখল, ঘোড়াদের পায়ে পায়ে 8-10টা কুকুর, তারাও পাল্লা দিয়ে ছুটছে। চড় কাঁপিয়ে দিয়ে গুলির শব্দ, সঙ্গে সঙ্গে ডিমপোনা তৈরির জায়গা থেকে এক ঝাঁক ডৌখোল পাখি ছররা তুলে যমুনার আকাশে উঠল। মীনাক্ষী দেখল, বেবাক তরমুজ চাষি শের খাঁয়ের মাতব্বরিতে কুকুরগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ঝোপঝাড় জল কাদা থেকে ঘায়েল পাখি কুড়োচ্ছে। চরে পাখি নানা জাতের, বেশিরভাগ আসে কাশ্মীর থেকে। বেলে হাঁস নামে সন্ধে সন্ধে উড়ে যায় ভোর ভোর। পূর্ণিমার রাতে ফাঁদ পেতে গোটা 2 ধরেছিল একবার মীনাক্ষী, খেতে বেশ। জানো মিনা, নতুন নতুন আহেদি হবার পর আমায় একবার বাদশাহ জাহাঙ্গীরের শিকারে যেতে হয়েছিল। সারা হিন্দুস্থান জুড়ে এত ইনসান শিকার করেও ওদের স্বাদ মেটে না, আবার জানোয়ার পাখি শিকার করা কেন? নারোয়ার জঙ্গলে আমরা বাদশার জন্যে তাড়া করে শের, হরিণ সব ঘেরাওয়ের ভেতর নিয়ে এলাম। কাকে বলছো? আমরা ঘর দুয়ারি পাইক ঘরের মেয়ে। শাহী ফৌজের জন্যে আমাদের বাপ খুঁড়ো খেদা করে হাতি ধরত। কথা আরও এগোতো, কিন্তু চোখের সামনে 2 জন ঘোড়সওয়ারকে শাহজাদা শাহরিয়ারদের দিকে ছুটে যেতে দেখে ওরা চুপ করে গেল। কি ব্যাপার? খানিক পরেই দেখা গেল শাহজাদা শাহরিয়ার আর তার বেগম লাডলি ফিরে চলেছেন। আগ্রার মতিগতি আগ্রার দুর্গের মতোই রহস্যময়। বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই দুর্গের ভেতর কি হচ্ছে। ঘোড়া রেখে শাহরিয়ার তার বেগমকে নিয়ে আকবর দরওয়াজা দিয়ে নিজেদের সাধারণ মহলে এসে ঢুকলেন। পাশেই মতি মসজিদের দেওয়ানখানার ওয়াকেন বিশরা নামাজ পড়ে সবে বেরিয়ে এসেছিলেন। নিজেদের চত্বরে ঢুকে শাহরিয়ার লাডলির দিকে তাকালেন। ঘোড়ার পিঠে দোলায় একটা ঝাঁকুনি আছে, লাডলির কপালে ঘামের বিন্দু, ভারী সুন্দর দেখাচ্ছে। লাডলিও শাহরিয়ারকে দেখছিল। দেখে তার মনে হচ্ছিল, জীবন কি সুন্দর, এই দুনিয়ায় জিন্দা থাকাটাই এত আনন্দের। মাত্র 20 বছরের শাহজাদা যেন একখানি খোলা তলোয়ার। বাইরে জানালায় রোদ ঝকঝকে পরিষ্কার আকাশ, যমুনার চরে উড়ন্ত পাখির ঝাঁক যেন এখনো খুশির চিহ্ন হয়ে মনের ভেতর উঠছে। এমন কি জরুরি ছিল আম্মিজান শিকার থেকে ডেকে পাঠালেন? শাহজাদা শাহরিয়ার বললেন, তিনি বাদশাহ বেগম নূরজাহান, ডেকে পাঠাতেই পারেন, তৈরি হয়ে নাও। এ কথা বলে নিজের মাথার উষ্ণিস খুলতে যাবেন শাহজাদা শাহরিয়ার। লাডলির সঙ্গে বিয়ের পর এই গেরস্থালির ভেতরেই যেন তার সারাটা দুনিয়া ধরে যায়। আন মনে রুমির রুবাই গাইছিলেন তিনি, আন নিশান এ দ্বীপ এ হিন্দুস্তান বুবাদ। ঠান্ডা শান্ত তীক্ষ্ণ কণ্ঠস্বরে চমকে উঠলেন শাহরিয়ার। শাহজাদা শাহরিয়ারকেও ডেকেছি আমি। এ গলা শুনে শাহজাদা বেগম লাডলিও চমকে উঠলেন। সঙ্গে সঙ্গে ঝুঁকে কুর্নিশ করলেন লাডলি। আম্মিজান এ সময়ে এখানে? দেখা দেখি শাহজাদা শাহরিয়ারও কুর্নিশ করলেন। আপনি বাদশাহ বেগম এখানে?
শাহরিয়ারের দিকে তাকিয়ে নূরজাহান বললেন, আমি লাডলির মা, আমি কি এখানে আসতে পারি না? লাডলি দৌড়ে গিয়ে মায়ের হাত ধরলেন। তুমি একবার ডাকলেই তো আমরা গিয়ে হাজির হতে পারি। শাহরিয়ার আবারও কুর্নিশ করলেন, আপনি হিন্দুস্থানের বাদশা বেগম, হিন্দুস্থানের যে কোনো জায়গাই আপনার জায়গা। ছেলের চেয়ে বড় জায়গা তো আর কিছু নেই শাহরিয়ার। শাহজাদা চুপ করে দাঁড়িয়ে থাকলেন। আগ্রা দুর্গের বলা যায় এক কোণে লাডলিকে নিয়ে তার ঘর গেরস্থালি। এখানে কোনোদিন কোনো বাদশাহ বা বেগম আসেন না। যে কথা বলতে আমি তোমাদের ডেকে পাঠিয়েছি তা আমি এখনই বলতে চাই, আর তা তোমাদের বলা রীতিমতো জরুরি হয়ে পড়েছে। এ গলার স্বর সম্পূর্ণ আলাদা, যেন শাহী কোনো ঘোষণা বাদশা বেগম নূরজাহান মুখস্থ বলছেন। নূরজাহান বললেন, তোমরা আর ওভাবে যমুনার চরে শিকার করতে যেতে পারো না। তোমাদের একদিন অনেক বড় দায়িত্ব নিতে হবে। লাডলি বেগম বললেন, কেন আম্মিজান? অনেক ঘোড়সওয়ার নিয়েই আমরা শিকারে গিয়েছিলাম। শোনো মা, আমি চাই তুমি একদিন হিন্দুস্থানের বাদশাহ বেগম হবে। শাহরিয়ারের ভেতরটা আগাগোড়া কেঁপে উঠল। লাডলি বললেন, এই তো আমরা বেশ আছি আম্মিজান, খুব সুখেই আছি। বাদশাহীতে আমাদের কাজ নেই। বাদশাহ বেগম নূরজাহান চোখ ছোট করে তাকালেন। শোনো শাহরিয়ার, আমার একমাত্র মেয়ে লাডলিকে তোমার হাতে তুলে দিয়েছি। শাহজাদা শাহরিয়ার চুপচাপ তাকিয়ে থাকলেন বাদশাহ বেগমের মুখে। তোমাকে বিরাট দায়িত্বের মুখোমুখি হতে হবে একদিন। শাহরিয়ার নূরজাহানের মুখ থেকে চোখ নামিয়ে নিলেন। বাদশাহ এখনো জিন্দা? আলা হাজারাতের বয়স হচ্ছে, ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে শাহরিয়ার। শাহজাদা পারভেজ? সে ভাবনা তোমার নয় শাহরিয়ার। শাহজাদা পারভেজ এখন দক্ষিণে সুবেদার। খুররামকে হারিয়ে হটিয়ে দিয়ে সুবেদার বকশিস পেয়েছে পারভেজ। শাহজাদা খুররাম? শাহজাদা বলো বাগি খুররাম, যে বেদৌলত বাদশাহ জিন্দা থাকতেই মসনাদের দিকে তাকিয়েছিল। তিনি তো শাহজাদা বটে, আমার চেয়ে বড়ও বটে। হ্যাঁ, এখন সে হটতে হটতে নাসিকে গিয়ে ডেরা ফেলেছে। তোমার ভাবনা তুমি ভাবো শাহজাদা, তামাম হিন্দুস্থানের বাদশাহী কত বড় বোঝা ভাবো তো। শীতের দুপুরে যমুনার চরে বেগমকে নিয়ে পাখি শিকার করতে যাওয়া নয় নিশ্চয়। বাদশা বেগম, গুস্তাকি মাপ করেন তো একটা কথা বলি। তুমি এক কেন 100টা কথা বলো। আমার মেয়ে লাডলি তোমার বেগম। এত বড় হিন্দুস্থানের বাদশাহী সত্যি আমার পক্ষে বিরাট বোঝাই হয়ে দাঁড়াবে। আমি না লড়াকু, না বিশেষ কোনো গুণে গুণী। আমি নালায়েক। থাকি শিকার, গান, রুমি, ফেরদৌসির রুবাই আর লাডলি বেগমকে নিয়ে। আপনার স্নেহে বেশ সুখেই আছি, আমার কিছুই আর চাই না। লাডলিকে নিয়ে এই ঘর গেরস্থি আমার দুনিয়া বাদশা বেগম। ছোট জীবনে মানুষ ছোট্ট খোয়াব দেখে শাহরিয়ার, বড় জীবনের কথা ভাবো, বড় খোয়াব দেখো, ডরপোক হইও না। লাডলি বেগম অবাক হয়ে নিজের আম্মিজানকে দেখছিলেন। এ কোন আম্মিজান? অনেকদিন আগে যে বর্ধমানে ফৌজদারের গেরস্থালিতে লাডলি নামে একটি মেয়ের জন্ম দিয়েছিল সে, না আগ্রায় যার নামে মোহর কাটাই হয়ে তামাম হিন্দুস্থানের মান্ডিতে মান্ডিতে ব্যাপারীদের হাতে হাতে ঘোরে? তোমার সামনে বিরাট এক শান আর শওকত জীবন পড়ে আছে। তুমি একদিন হিন্দুস্থানের বাদশাহ হবে, লাডলি হবে বাদশা বেগম। আমি আর কতদিন? যতদিন থাকবো তোমার পেছনেই থাকবো শাহরিয়ার, তোমায় দেখব। তারপর তো তোমরা দুজনে মিলে হিন্দুস্থানকে দেখবে। শাহজাদা খসরুর ছেলে সুলতান দাওয়ার বক্স তো বড় লড়াকু, তেজি, তাগাদ্দার ইনসান। খুররামকে তাড়া করে সাহস আর দিমাগের পরিচয়ও দিয়েছে এই বয়সে। সে আর যাই হোক, শাহজাদা নয়। তোমার আগে মসনাদে তার দাবির কথাই আসতে পারে না শাহরিয়ার। তুমি বাদশাহ জাহাঙ্গীরের একজন শাহজাদা। বাদশা বেগম, আমার কোথাও কোনো দাবি নেই। এত বড় হিন্দুস্থানে, এত বড় আগ্রা দুর্গে
এই গেরস্থিটুকুই আমার মতো ইনসানের পক্ষে যথেষ্ট? নূরজাহান বেগম কি যেন ভাবলেন, ছোট করে তাকালেন শাহজাদা শাহরিয়ারের মুখে। তোমায় এত ছোট করে ভাবলে চলবে না শাহজাদা শাহরিয়ার, তোমায় বড় করে খোয়াব দেখতে হবে, বড় জীবনের কথা ভাবতেই হবে। আমি তো আছি তোমার পাশে, ভয় কি? আমার একমাত্র মেয়ে লাডলির হাত শুধু শুধু তোমার হাতে দিইনি। শাহজাদা শাহরিয়ার বিরাট খোলা জানালা দিয়ে যমুনার চরের দিকে তাকালেন। তার মনে পড়ল তরমুজ চাষিরা ঘোড়ার পায়ে পায়ে শিকারী কুকুরগুলো গুলি খাওয়া পাখিগুলোকে ঝোপঝাড় জলকাদা থেকে তুলে আনছিল। এখন জানলার বাইরে আগ্রার শীতের বিকেল। কখন একজন কাশি দেশে দোরগোড়ায় দাঁড়িয়েছে। তাকে দেখে বাদশা বেগম নূরজাহান উঠে দাঁড়ালেন। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।